ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচন করবেন তারেক রহমান। সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। তার স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপিতে গুণগত পরিবর্তনের আশা বিশ্লেষকদের। জামাতের সঙ্গে জোট ইস্যুতে এনসিপিতে মতভেদ। রাষ্ট্র সংস্কার প্রস্তাবে দুই দলের মিল থাকায় ফলপ্রসূ হওয়ার আশা নেতাদের। আজকালের মধ্যেই চূড়ান্ত সমঝোতা। অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মধ্যরাতে ব্রিফিংয়ে ডক্টর জাহিদ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টাও। এবং পৌষের শীতের নাজেহাল প্রাণ প্রকৃতি। দুপুর পর্যন্ত দেখা নেই সূর্যের বেশি বিপাকে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ব্যাহত। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ঢাকা ১৭ সংসদীয় আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে তার পক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া বগুড়া ৬ সংসদীয় আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। এর আগে ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর পরিবর্তন আসলো দলের আসন বিন্যাসে। এদিকে ভোলা ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আন্দালিব রহমান পার্থ। এই মুহূর্তে সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ এবং নির্বাচন ভবনে আছেন কাউসারা চৌধুরী কুমু। সরাসরি প্রথমে যাচ্ছি রায়দুলের কাছে। রায়দুল, দেশে ফেরার ঠিক ৪ দিনের মাথায় একটি চমক দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা ১৭ আসন থেকে তিনি লড়াই করতে যাচ্ছেন আগামী ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনে এবং তারই পক্ষ থেকে আজকে চেয়ারপারসনের একান্ত সচিব কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঠিক মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, মানে এক কথায় ২৯ তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রয়েছে। তার ঠিক একদিন আগেই কিন্তু এই ঢাকা ১৭ আসনের জন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং শুধু ১৭ আসনই নয়, তিনি দুটি আসন, এক কথায় ১৭ এবং ঢাকা ৬, দুঃখিত বগুড়া ৬ আসন থেকে তিনি লড়াই করবেন এই ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন থেকে। এবং এই ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের দপ্তর থেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং তিনি কিন্তু সকলের কাছে দোয়া চেয়েছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে এবং তার পক্ষ থেকে কিন্তু যেমনটি বলছিলাম যে চেয়ারপারসন একান্ত সচিব তিনি কিন্তু এসে এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঢাকা ১৭ আসনটির মতো বনানী কয়েকটি এলাকা মিলিয়ে কিন্তু এই আসনকে ঘিরে রয়েছে বিএনপির যে প্রার্থী তারেক রহমান, তারেক রহমানের প্রত্যাশা এবং তার যে পরিকল্পনার কথা তিনি জানাচ্ছিলেন, সেই পরিকল্পনাও কিন্তু সেই আসনের এই মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে দিয়ে একটি অংশ বলে অনেকে মনে করছেন। বিএনপি নেতারা, কর্মী যারা আছেন তারাও কিন্তু বেশ এই ঘটনা শোনার পর থেকে কিন্তু একটি অন্যরকম সেই এলাকাগুলোতে আমেজ দেখা যাচ্ছে। তো এক কথা যদি বলতে চাই, এই নির্বাচন কমিশনের নির্বাচনকে সামনে রেখে কিন্তু এই ঢাকা ১৭ আসনের কিছুক্ষণ আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবং এরপরে কিন্তু তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। তো এক কথায় যদি বলা যায় যে ঢাকা ১৭ এবং বগুড়া ৬ দুটি আসন থেকে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো সবকিছু মিলিয়ে সেগুনবাগিচা থেকে এই ছিল আমার কাছে। আমরা একটু যেতে চাই আগারগাঁওয়ে, নির্বাচন কমিশন অফিসে আছেন আমাদের আরেক সহকর্মী কুমু।
ধন্যবাদ জাহিদুল। আসলে যেহেতু আগামীকাল যেহেতু শেষ হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনকে কেন্দ্র করেই কিন্তু নির্বাচন কমিশন সহ যে রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলো কিন্তু কিছুটা ব্যস্ততা উত্তেজনা সবকিছুই বিরাজ করছে, কারণ আগামীকালের মধ্যে সকল প্রার্থীকে যারাই প্রার্থী হবেন তাদের মনোনয়নপত্রটি জমা দিতে হবে। এই বিষয়টিকে কেন্দ্র করে যেহেতু ইতিমধ্যে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি ভোটার হয়েছেন এবং একটি ভোটার নম্বর পেয়েছেন, ইতিমধ্যে তার মনোনয়নপত্রটিও কেনা হয়েছে। এখন যে বিষয়টি নির্ভর করছে সেটি হলো তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। ইতিমধ্যে নির্বাচন কমিশন নথি উত্থাপন করেছে কমিশনে এবং কমিশন অনুমোদন দিলেই কিন্তু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন তিনি এবং এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং ভোট দিতে পারবেন বলেও বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। আমরা যতটুকু জানতে পেরেছি এসব বিষয় জানতে নির্বাচন কমিশনে দুপুর 12:30টার পরে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল আসার কথা রয়েছে। একই সাথে নির্বাচন কমিশন নানা বিষয় নিয়ে কিন্তু আপনারা দেখছেন যে তফসিলের পরে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রিটার্নিং অফিসার, এসপি সকলের সাথেই মূলত বিষয়গুলো নিয়ে আলোচনা করছে যাতে করে নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সুষ্ঠু পরিবেশ বিরাজ করে। যদিও তফসিলের পর থেকে একের পর এক দুর্ঘটনা এবং বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে শুরু করে এবং নির্বাচন কমিশন এসব বিষয়কে টেকেল দেওয়ার জন্যই মূলত তারা আইন শৃঙ্খলাকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রেখেছে। ইতিমধ্যে তারা সেনাবাহিনী মাঠে নেমে গেছে, যেহেতু 1 লাখ সেনাবাহিনী মোতায়েন করার কথা এবং তারা কিন্তু সবাই মাঠে কাজ করছে। অর্থাৎ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং অতীতের নির্বাচনে যে অভিযোগ ছিল নির্বাচনকে নিয়ে সেসব কিছুকে ঘোচাতে নির্বাচন কমিশন চেষ্টা করছে। তারা বারংবার বলছে যে এবারে নির্বাচনটা বিশেষভাবে একটি ইতিহাসের সাক্ষী হিসেবে থাকবে। তবে এখন দেখার বিষয় আগামী 12 তারিখে নির্বাচন কমিশন কি ধরনের নির্বাচন অনুষ্ঠান করবে সেটা কিন্তু দেশের জনগণ দেখবে। যেহেতু কালকেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হচ্ছে এবং আগামীকাল তারপর 30 তারিখের পর থেকে এবং আগামী 4 জানুয়ারি পর্যন্ত কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে। এই যাচাই বাছাই শেষে আসলে অনেকেরগুলো বাদ পড়তে পারে, সেখানে আপিলের সুযোগ থাকবে। কোনো প্রার্থী যদি মনে করেন যে তার আপিল করতে চান সেক্ষেত্রে আপিলও করতে পারেন। আপিল শেষেই তারপরে কিন্তু প্রত্যাহারের বিষয়টি আসে এবং 21শে জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পরে নির্বাচন কমিশনে এরপর থেকে প্রার্থীরা তাদের যে প্রচারণার কাজটি চালাতে পারবে। এর আগে কিন্তু কোনো সভা সমাবেশ কোনো কিছুই করতে পারবেন না প্রার্থীরা এবং এসব যদি করে থাকে সেটি আচরণবিধি ভঙ্গ হবে এবং সেই ধরনের কিন্তু নানা রকম ঘটনা ঘটাচ্ছে এবং এই নির্বাচন কমিশনে আসলে সার্বিকভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা যদি একটু যাই যে এই মুহূর্তে চাঁদপুরে আমাদের সহকর্মী ফারুক আহমেদ আছেন, আমরা একটু চলে যেতে চাই তার কাছে। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা যে মনোনয়নপত্র জমা দিচ্ছেন তারই অংশ হিসেবে আজকে চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার তার কাছে কিন্তু চাঁদপুর 3 আসনের যিনি বিএনপি দলীয় প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক তিনি কিছুক্ষণ আগে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা খবর পেয়েছি যে চাঁদপুরের যে 5টি আসন আছে সেখানে সহকারী রিটার্নিং অফিসার আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তাদের কাছেও কিন্তু অনেক প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। একটা কথা জানিয়ে রাখি যে চাঁদপুরে যে 5টি সংসদীয় আসন আছে সেই 5টি সংসদীয় আসনে এর মধ্যে কিন্তু বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার এবং ইসলামী এই দলগুলো যেগুলো আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সব দলের প্রার্থীরা কিন্তু এর মধ্যে তারা কিন্তু মনোনয়নপত্র তারা নিয়েছেন। আর নির্বাচন কমিশনের সেই মনোনয়নপত্রের তারা নেওয়ার পর থেকে কিন্তু তারা যেহেতু আজকে নিয়ম হলো যে 28 এবং 29 তারিখ অর্থাৎ আজ এবং আগামীকাল এই 2 দিন তারা কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে কিন্তু তারা মনোনয়নপত্র জমা দেবেন এবং তারপর দিন অর্থাৎ 30শে ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাছাই চলবে এবং তারপরে বাছাইতে যারা বাদ পড়বেন তারা কিন্তু একটা আপিলের সময় পাবেন এবং সেই আপিলের সময়টি হচ্ছে যে 18 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে কিন্তু নিষ্পত্তি হবে এবং 21 জানুয়ারি কিন্তু মনোনয়নপত্রের পর চূড়ান্ত হওয়ার পর কিন্তু প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে কিন্তু প্রার্থীরা কিন্তু তারা প্রচারণা নেমে পড়বেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের 13শ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে এবং রাজধানীর আগারগাঁও এবং সেগুনবাগিচায়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে দলটিতে গুণগত পরিবর্তনের আভাস মিলছে বলে মত বিশ্লেষকদের। সেই সঙ্গে রাজনীতিতে নেতৃত্বের সংকটও কেটে যাওয়ার আশা তাদের। সংকটময় মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করতে তারেক রহমান ভূমিকা রাখবেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। For the people and for the country. দীর্ঘ নির্বাসন শেষে ফিরেছেন দেশে, ফিরেছেন এক বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে। পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়। ফিরেই লাখ লাখ জনতার সামনে জানান নতুন বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনার কথা। এখন প্রশ্ন, তারেক রহমানের এই পরিকল্পনা দেশের রাজনীতিতে পরিবর্তন আনবে কতটুকু? আগামী দিনে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন রাজনৈতিক নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া সংকট কাটিয়ে আস্থার জায়গা তৈরি করবে। একই সঙ্গে রাজনৈতিক পরিবর্তনের ইতিবাচক ধারার সূচনা হবে বলেও মনে করছেন তারা। বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের জায়গাটাতে মানুষের যে আস্থার একটা সংকট ছিল, সেই সংকটটা কেটে যাবে। মানুষ আবার তার নেতাদের উপরে বিশ্বাস, আস্থা এটা ফিরে পাবে। তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইতিবাচক সুর ছিল। জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে চলার একটা দিক নির্দেশনা কিন্তু আমরা পাই। ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যয় তিনি শো করেছেন, তিনি দেখাতে পেরেছেন। তিনি একটা স্ট্রোক ফেলতে পেরেছেন রাজনীতিতে গুণগত পরিবর্তনের কমিটমেন্ট করতে পেরেছেন এবং এই কমিটমেন্ট শো করেছেন। জাতিকে ঐক্যবদ্ধ করার একটা প্রেরণা তার মধ্যে দেখা গেছে এবং তিনি একাই নয়, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চান। এদিকে দলকে কাঠামোগতভাবে সুসংগঠিত করতেও প্রত্যক্ষ ভূমিকা রাখবেন তারেক রহমান। তবে গুণগত পরিবর্তনের জন্য স্পষ্ট লক্ষ্য সামনে রেখে কাজ করার প্রতিও গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। বিএনপি থেকেই বাংলাদেশের গুণগত রাজনীতির ধারা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে। দল হিসাবে বিএনপিতেও একটা মারাত্মক পরিবর্তন আসবে। সেই পরিবর্তন হলো দেশের বাইরে থেকে উনি নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন, ফ্যাসিস্টবাদ কর্তৃত্ববাদকে হটিয়েছেন। এটা খুব রেয়ার ঘটনা। ভিশন তৈরি করা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। স্টেটসম্যানশিপ যে কাজটা তিনি কিন্তু করেছেন। সো এখন এটা হলো তিনি যে স্বপ্নটা দেখিয়েছেন, সেই স্বপ্নটা বাস্তব করার জন্য আমরা অপেক্ষা করছি। অতীতে বিএনপির নেতৃত্বে থাকাকালীন সময়ে যে ভুলগুলো হয়েছিল, সেই ভুলগুলো থেকে বের হয়ে এসে তিনি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবেন এবং বিএনপি বাংলাদেশকে একটা ভালো রাজনীতি উপহার দিতে সক্ষম হবে তার নেতৃত্বে। বর্তমান রাজনীতিতে কৌশল আর নীতিগত অবস্থানই বদলে দিতে পারে নতুন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। আর তাই দেশের রাজনীতিতে তারেক রহমানের ফেরা যে ঢেউ তুলেছে তা কত দূর যাবে তারই প্রতীক্ষায় দেশের আপামর জনতা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এসজেডএম জাহিদ হোসেন। মধ্যরাতের সংবাদ সম্মেলনে তিনি জানান, 1 মাসেরও বেশি সময় ধরে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। 25 ডিসেম্বর দেশে ফিরে সংবর্ধনা স্থল থেকে হাসপাতালে ভর্তি মা বেগম খালেদা জিয়ার কাছে ছুটে যান বড় ছেলে তারেক রহমান। সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন তিনি। দীর্ঘদিন পর অসুস্থ মায়ের পাশে একান্ত সময় কাটান তারেক রহমান। এ সময় বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। 3 দিনের টানা ব্যস্ততা শেষে মাকে দেখতে শনিবার গভীর রাতে আবারও এবার কেয়ার হাসপাতালে যান তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মী ছাড়া শুধু স্ত্রী জোবাইদা রহমান এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে নেন তিনি। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান সহ কিছুক্ষণ আগে এবার কেয়ার হসপিটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। ওনাকে দেখার জন্য আজকে দ্বিতীয়বারের মতো এসেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আজ স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে বিএনপির সব প্রস্তুতি থাকলেও বেগম জিয়ার শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।
জামাতের সঙ্গে জোট ইস্যুতে এনসিপিতে দেখা দিয়েছে মতভেদ। কেন্দ্রীয় কমিটির 170 সদস্য এর পক্ষে থাকলেও 30 জন এতে আপত্তি জানিয়ে দলীয় প্রধানের কাছে চিঠি দিয়েছে। তবে নেতারা বলছেন, রাষ্ট্র সংস্কার প্রস্তাবে দুই দলের মিল থাকায় সমঝোতা ফলপ্রসূ হওয়ার ব্যাপারে তারা আশাবাদী। আজকালের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন 8 দলের সমন্বয়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গেল কদিন ধরে সরগরম জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোট ইস্যু। তবে বরাবরই তা অস্বীকার করেছেন দলটির শীর্ষ নেতারা। এককভাবে 300 আসনে নির্বাচন করার ঘোষণাও দেন তারা। তফসিল ঘোষণার পর এনসিপিকে নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়। ঘুরপাক খেতে থাকে রাজনীতির হাজারো সমীকরণ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জামাত ইসলামের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে দলের এই সিদ্ধান্তের প্রতি অনাস্থা এনে আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেন 30 নেতা। বিভিন্ন কারণ তুলে ধরে মত দেন এককভাবে নির্বাচনের পক্ষে। এমন অবস্থায় এনসিপি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। পদত্যাগ করলেও ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে এনসিপির অধিকাংশ নেতা জামাতের সঙ্গে জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। সদস্য সচিব আক্তার হোসেন জানান, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে জামাতের সঙ্গে এনসিপির প্রায় সবগুলোতেই মিল ছিল। তাই রাষ্ট্র সংস্কারে জামাতের সঙ্গে জোট গঠনে শক্ত অবস্থান তার। অন্তত 3 গুণ কেন্দ্রীয় সদস্য আসলে দলীয় সিদ্ধান্তের পক্ষে থাকবে, সেটা দলীয় সিদ্ধান্ত যাই হোক। ফলে আমি মনে করি যে এটা একটা দলের ইন্টারনাল ডেমোক্রেসি কিংবা এক ধরনের ক্রিটিসিজমের একটা পরম্পরা, এটা থাকবে। আলোচনা হচ্ছে এবং সেখানে আমরা আমাদের সম্ভাব্য যে সকল আসনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে সেই সকল আসনের একটা তালিকা তৈরি করেছি। এটা এখন আলোচনার মধ্যে আছে। এদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, রাষ্ট্র সংস্কার ও জাতীয় স্বার্থে 8 দলের বাইরেও একাধিক দল নিয়ে নির্বাচনী জোট গঠন হচ্ছে। 8 দল তো আছে, বরং 8 দলের সাথে আরও বহু দল একসাথে হয়ে নির্বাচন করার জন্য যোগাযোগ করতেছে, বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে। এখানে 8 দলে তো কোনো সংকট নেই এবং পাশাপাশি আরও দল এখানে যুক্ত হচ্ছে। আমরা আশাবাদী সমঝোতার ভিত্তিতে আমরা সুন্দর একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার যে কোনো সময় ঘোষণা আসতে পারে নতুন জোটের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই মিয়ানমারে চলছে জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার দাবি জান্তা প্রধানের, বৈধতা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল 10:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 23 ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এর আগে 25তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর সৈয়দ রিফাত আহমদ। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সেখানে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছি তার কাছে। ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চের সদস্যরা। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সকাল থেকে আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইনকিলাব মঞ্চের সদস্যরা এখানে আসছেন, জড়ো হচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন, বিক্ষোভের মাধ্যমে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছেন। এর আগে গেল রাতে 1:15টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয়েছিল যে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি সকাল 11টায় শাহবাগে শুরু হবে। তবে আজ সকালবেলা ঢাকা মহানগর পুলিশের একটি সংবাদ সম্মেলন থাকার কারণে সেই সংবাদ সম্মেলনটি পর্যালোচনা করে এই কর্মসূচিটি পরিবর্তন করে বেলা 2টায় নিয়ে যাওয়া হয় এবং একই সঙ্গে তাদের পক্ষ থেকে বলা হয় যে ওসমান হাদির রক্তের সঙ্গে কোনো আপোষ করবে না ইনকিলাব মঞ্চ এবং একই সঙ্গে যতক্ষণ না পর্যন্ত এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের জনসম্মুখে এনে শাস্তির ব্যবস্থা না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। একই সঙ্গে আজ কিন্তু তারা তাদের এই
কর্মসূচির পাশাপাশি আজ বেলা 2টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা দিয়েছে। এর আগে আমরা যদি একটু বলি দর্শক, গতকাল রাত 11টার দিকে পরিবেশ বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ঢাকা মহানগর বিএনপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তারা দুজন এখানে এসেছিলেন, আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন 7 জানুয়ারির মধ্যে চার্জশিট দিয়ে এই হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন। এবং একই সঙ্গে আজ বেলা 2টায় এই শাহবাগে তাদের অবস্থান কর্মসূচির কথা রয়েছে। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে। EDF Aluminium, redefine possibilities. সময় সংবাদে আরো থাকছে। জয় দিয়ে বছর শেষ করলো লিভারপুল। ইপিএল এর উলভসকে 2-1 ব্যবধানে হারালো অলরেডস। অ্যাস্টন ভিলার কাছে হার চেলসির। এবার বাণিজ্যের সংবাদ। অবডক ভিত্তিক এয়ার কার্গো সেবা চালু না থাকায় ঢাকা বিমানবন্দরে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে অতিরিক্ত সময় ও খরচ দুটোই বহন করতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। এমএস আরিফিনের রিপোর্ট। সাধারণত বন্দরের ওপর চাপ কমিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজ করতে বন্দর এলাকার বাইরে যে স্থানে পণ্য লোড আনলোড কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করা হয় তা ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা অবডক নামে পরিচিত। চট্টগ্রাম সমুদ্র বন্দরে এই সুবিধা থাকলেও নেই ঢাকা বিমানবন্দরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর এই ব্যবস্থা চালুর দাবি উঠেছে ব্যবসায়ী মহলে। কারণ আকাশপথে ঢাকায় আমদানি করা পণ্য সংশ্লিষ্টরা দ্রুত সরবরাহের উদ্যোগ নিলেও 2 মাসেও স্বাভাবিক হয়নি কার্যক্রম। রাস্তার ভিতরে যে পণ্যগুলো ফালানো হচ্ছে, কার মাল কে নিচ্ছে? বিমান অফিসাররা ফ্লাইট করতে অনেক সময় নিচ্ছে। বাংলাদেশের যে এয়ারপোর্ট কার্গো ফ্যাসিলিটি সেটি এমনিতেই অপ্রতুল। গেল 23 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও দিয়েছে বিজিএমইএ। শিল্প মালিকদের দাবি, বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশের সক্ষমতা সীমিত। এছাড়া প্রতিযোগী দেশগুলোর তুলনায় ঢাকা বিমানবন্দরে পণ্য পরিবহনে খরচও বেশি। এখন আসতে ধরেন 20টা, যখন এটা 40টা হয়ে যাবে তখন প্রতিযোগিতা চলে আসবে, কে কত বেশি সার্ভিস চার্জ কমাইয়ে নেবে। একটু কেয়ারফুল হতে হবে, এগুলা অন দা ওয়ে যেন এগুলা চুরি না হয়, কারণ এগুলো তো কন্টেইনারে আসবে না। দ্বিপাক্ষিক বাণিজ্যে জটিলতা কমাতে বাংলাদেশেও দুবাই, সিঙ্গাপুর, ভারতের মতো অবডক ভিত্তিক এয়ার কার্গো সেবা দ্রুত চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। পণ্যগুলো যাতে ওঠানো নামানোর ব্যবস্থা করা যায় সেটির একটি উদ্যোগ দ্রুততর সময় নিতে পারেন সরকার। এনবিআর এর তথ্য 2024-25 অর্থ বছরে $6,500 কোটি পণ্য আমদানি করেছে বাংলাদেশ। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পৌষের শীতে নাজেহাল প্রাণ প্রকৃতি। ঘন কুয়াশায় মোড়ানো রাজধানী সহ সারা দেশ। দুপুরেও দেখা মিলছে না সূর্যের। এই মুহূর্তে রাজধানীর হাতির ঝিলে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। সরাসরি যাচ্ছি তার কাছে। মিম, উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু বইছে ঠান্ডা বাতাসের প্রভাব কিন্তু পড়েছে রাজধানী ঢাকাতেও। সকাল থেকে কিন্তু দেখছি আমরা এখানে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে যেটি দেখছি যে সকাল থেকেই কিন্তু সূর্যের দেখা নেই এবং এই কারণে কিন্তু শীত বেশি অনুভূত হচ্ছে বলে কিন্তু জানাচ্ছেন রাজধানী ঢাকার বিভিন্ন বাসিন্দারা। এবং আমরা যেমনটি জানি যে গতকাল রাতে কিন্তু ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু নামতে পারেনি 8টি আন্তর্জাতিক ফ্লাইট। এবং এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, যেটি আবহাওয়া অধিদপ্তর বলছে যে বেশ কিছুদিন অব্যাহত থাকতে পারে এবং সূর্যের দেখা পাওয়ার বিষয়ে যেটি বলছে আবহাওয়া অধিদপ্তর যে সূর্যের দেখা পাওয়া নাও যেতে পারে বলে কিন্তু তারা জানাচ্ছে। এবং আজ রাজধানী ঢাকায় কিন্তু এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.3 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যেমনটি দেখছি যে শুধু ঢাকার বাইরের জেলাগুলোতেই নয়, ঘন কুয়াশার কারণে কিন্তু আজ রাজধানী ঢাকাতেও সূর্যের দেখা মেলেনি এবং রাজধানীবাসী কিন্তু অনেকেই যারা আসলে খেটে খাওয়া মানুষ তারা আসলে বেশ কিছুটা এই শীতের কারণে বিপর্যস্ত বলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনার কথা কিন্তু
কিন্তু জানিয়েছে তারা। এবং যেমনটি আমরা দেখছি যে এই কুয়াশাচ্ছন্ন অবস্থা কিন্তু আগামী কয়েকদিন থাকতে পারে বলে কিন্তু জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তো রাজধানীর হাতিরঝিল থেকে এই ছিল আমার কাছে আজকের শীতের বিষয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হাতিরঝিলে। ঠাকুরগাঁয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে, এমনকি তাদেরকে ফাঁসিতে তাদেরকে শহীদ করেছে। আমরা এই সময়গুলো পার হয়েছি। আমি নিজে 11 বার কারাগারে গেছি। আমার অপরাধ যে আমি গণতন্ত্র চেয়েছি, আমার অপরাধ যে আমি সত্যের প্রতিষ্ঠা চেয়েছি, আমার অপরাধ যে আমি এখানে আমাদের আলেম ওলামাদেরকে যেন নির্যাতন করা না হয় সেটা চেয়েছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময়ে আপনারা কেউ নিরাপদ ছিলেন না। আপনারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেন না ঠিক মতো, ভয়ে ভয়ে থাকতেন সবসময় কখন আবার আপনাদেরকে জঙ্গি বলে ধরে না নিয়ে যায়, তাই না? আমরা কি আপনার শাপলা চত্বরের কথা ভুলে গেছি যে আমাদের ভাইদেরকে, আমাদের ছোট ছোট শিশুদেরকে কিভাবে সেদিন গুলি করে হত্যা করা হয়েছে একমাত্র একটা অপরাধে, যে সেদিন তারা তাদের দাবিগুলো চেয়েছিল, তাই না? সেই একটা ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর অশেষ রহমতে আমাদের ছাত্র জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, তাই না? কিন্তু এর মূল্য দিতে হয়েছে অনেক। ওই আন্দোলনে প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে, রক্তে লাল হয়ে গেছে ঢাকা শহর। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা সবাই তাকে জানেন, তাকে মিথ্যা মামলায় কারাগারে 2 বছর আটক করে রাখা হয়েছিল এবং যে ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল একটা ছোট্ট, অন্য কোনো কয়েদি আশেপাশে ছিল না, সেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করতে তাকে সেখানে রাখা হয়েছিল। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। সামরিক শাসনের প্রায় 5 বছরের মাথায় মিয়ানমারে চলছে জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। চলমান গৃহযুদ্ধের মধ্যে রোববার জান্তা সরকারের তত্ত্বাবধানে সাধারণ নির্বাচনে ভোট শুরু হয়। রাজধানীর নেপিদো, ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরে স্কুল, সরকারি ভবন ও ধর্মীয় প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। 3 ধাপে অনুষ্ঠিত হবে এবারের ভোট। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে 11 জানুয়ারি, আর 25 জানুয়ারি তৃতীয় ও শেষ ধাপের ভোট গ্রহণের পর ফল ঘোষণা করা হবে। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। জয় দিয়ে বছর শেষ করল লিভারপুল। উলভারহ্যাম্পটনকে 2-1 ব্যবধানে হারিয়েছে অলরেডস। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে 2-1 ব্যবধানে হেরেছে চেলসি। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রেখে খেলতে থাকে লিভারপুল। ম্যাচের 41 মিনিটে গোলের দেখা পায় আর্নে স্লটের দল। 1-0-তে এগিয়ে যায় তারা। এর পরের মিনিটে লিড হয়। দ্বিগুণ বিরতির পর 1 গোল শোধ দেয় উলভস। বছরের শেষ ম্যাচে 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এদিকে আরেক ম্যাচে ঘরের মাঠে হারের লজ্জা পেল চেলসি। অ্যাস্টন ভিলার বিপক্ষে 37 মিনিটে 1 গোলে স্কোরশিট খোলে ব্লুজ। দ্বিতীয়ার্ধের 63 ও 84 মিনিটে উলি ওয়াটকিন্সের জোড়া গোলে 2-1 ব্যবধানের জয় পায় ভিলা। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। রোজা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।